যশোরে ঠান্ডাজনিত রোগের ঝুঁকিতে শিশুরা, হাসপাতালে শয্যা সংকট, অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। পেঁয়াজের দাম কমলেও আলুর দর এখনো ৭০ টাকার উপরে। শীতের আগাম সবজিতে স্বস্তি, ফিশারি ঘাটে সামুদ্রিক মাছ মিললেও দাম চড়া। জাহাঙ্গীরনগরে সহপাঠী মৃত্যুতে প্রশাসনের গাফিলতিকে দুষছেন শিক্ষার্থীরা। অনিরাপদ যানবাহন বন্ধ ও নিরাপত্তা বাড়ানোর দাবি। ভ্রমণ নিষেধাজ্ঞা উঠলেও পর্যটক খরায় ভুগছে পার্বত্য জনপদ রাঙ্গামাটি। কক্সবাজারে সাগর পাড়ে মানুষের ঢল। ফরিদপুরে আমন ধান কাটার ধুম, ভালো দাম পেয়ে খুশি কৃষক। তিস্তার বুকে ভুট্টা চাষে দিন বদলের স্বপ্ন লালমনিরহাটের চাষিদের। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 দেশের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। ঋতু পরিবর্তনের প্রভাবে যশোরে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। যশোর জেনারেল হাসপাতালে শয্যার অভাবে মেঝেতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে সদ্যজাত শিশু থেকে শুরু করে নানা বয়সের রোগীকে। এতে ঝুঁকির সংখ্যা বেশি বলছেন চিকিৎসকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চলতি বছর অগ্রহায়ণেই শুরু হয়েছে শীত। ঋতু পরিবর্তনের প্রভাবও পড়েছে জনজীবনে। মৌসুমের শুরুতেই ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ, তবে এর মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। বাচ্চার 3 থেকে 4 দিন জ্বর হয়েছে, কিছু খাচ্ছে না, শরীর অসুস্থ অনেক। পর্যাপ্ত রোগীর চাপ, সেই কারণে কোনো বেড পাচ্ছি না, আর ফ্লোরে রাখতেছি, এতে আরও শিশুর সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। শিশু ওয়ার্ডে শয্যা সংকটের পাশাপাশি রয়েছে ওষুধ সংকটও। রোগীর স্বজনদের অভিযোগ, বাইরে থেকেই বেশিরভাগ ওষুধ কিনতে হচ্ছে তাদের। আমাদের যত ওষুধ দিচ্ছে আমরা সব বাইরে থেকে কিনে নিয়ে আসছি, হাসপাতাল থেকে পাওয়া যায়নি। স্যালাইন, তারপরে নাপা, ওই বমির সেলাইন, ওই ইঞ্জেকশন, এগুলো সব আমাদের কিনে আনা লাগছে। সংশ্লিষ্টরা বলছেন, যশোর জেনারেল হাসপাতালে 24 শয্যা শিশু ওয়ার্ডে প্রতিদিন ভর্তি হচ্ছে কয়েক গুণ বেশি রোগী। ফলে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। এই 24টা বেডের বিপরীতে এখন আছে মোট 72টা রুগী আছে। ম্যাক্সিমাম রুগী আছে আমাদের মেঝেতে বিভিন্ন কোনায়, বেডের নিচেও রুগীরা শুয়ে থাকছে। এত সংকটের পরও রোগীদের সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতালের তত্ত্বাবধায়ক। এখনো ওষুধের একটু সংকট আছে। আমরা ওয়ার্ক অর্ডারটা দিয়েছি, হয়তো আমরা আগামী 15 দিনের ভিতরে ওষুধটা সাপ্লাই পাবো, বেশ কিছু ওষুধ। তারপরে এত রোগী তো ওষুধের একটা সংকট সব সময় থাকে, আমরা মেকআপ করার চেষ্টা করি। ঋতু পরিবর্তনের এই সময়ে শিশুদের নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন শিশু বিশেষজ্ঞরা। প্রতিদিন গোসলটা করানো, ভালো করে ঘাম হলে ঘাম মুছে দেওয়া, পোষা পায়খানা হওয়া মাত্রই পোষা পায়খানা চেঞ্জ করে দেওয়া, এবং বেশি বেশি লিকুইড জাতীয় খাদ্য খাবার খাওয়ানো, যাতে বাচ্চারা সুস্থ থাকতে পারে। কয়েকদিনের ব্যবধানে যশোর জেনারেল হাসপাতালের শিশু বিভাগে রোগী বেড়েছে কয়েক গুণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় বগুড়ার বাজারে সবজির দাম স্থিতিশীল রয়েছে। যদিও গেল সপ্তাহ থেকে আলুর দাম বেড়েছে কেজিতে 5 থেকে 8 টাকা। কোল্ড স্টোরেজ থেকে ব্যবসায়ীরা প্রতি কেজি আলু 64 থেকে 65 টাকা দরে বিক্রি করছে, যা খুচরা বাজারে এসে এখন 70 থেকে 75 টাকা। এছাড়া কাঁচামরিচ প্রতি কেজি 60 থেকে 80 টাকা, ফুলকপি প্রতি কেজি 50 থেকে 65 টাকা, বাঁধাকপি 30 থেকে 35 টাকা পিস, মূলা 30 থেকে 50 টাকা কেজি সহ বিভিন্ন ধরনের শাক 30 থেকে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, শীতকালীন সবজির সরবরাহ বাড়লে দাম আরও কমবে।
বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। পেঁয়াজের রাজধানী খ্যাত ফরিদপুরের দিগন্ত মাঠ জুড়ে মুড়ি কাটা পেঁয়াজ আবাদ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আর অল্প কিছুদিন পরে নতুন মুড়ি কাটা পেঁয়াজ উত্তোলন শুরু হবে, তাই পেঁয়াজের বাজার দর ভালো পেতে কৃষকরা পেঁয়াজের বাড়তি যত্ন নিচ্ছেন। তবে এবছর পেঁয়াজের গুটি ও সারের দাম বেশি থাকায় ন্যায্য দাম না পাওয়ার শঙ্কায় কৃষকরা। দর্শক, নিত্যপণ্যের বাজার দরের খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে বাজার পরিস্থিতির খবর জানাবেন আমাদের। ধন্যবাদ আসিফ টিপু। আমি যেখানে এসেছি এখানে বক্সিরহাট এলাকায়, তো বক্সিরহাট বাজার যেখানে, সেখানে আলু আমরা দেখছি, এখানে দেখতে পাচ্ছেন নতুন আলু, যে আলুর দাম নিয়ে সবাই দুশ্চিন্তে আছে, সে আলু এখন বাজারে বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। যেহেতু দেশে উৎপাদিত আলু এখনও কিন্তু কৃষকরা তোলেনি, ভারত থেকে আমদানি করা হয়েছে। পাইকারি বাজারে আমরা রিয়াজউদ্দিন বাজারে আড়তগুলোতে ঘুরে যেমনটা দেখেছি, সেখানে 70 টাকা কেজিতে তারা এই নতুন আলু বিক্রি করছে। আর মুন্সিগঞ্জের যে আলু দেখতে পাচ্ছে সাজিয়ে রাখা হয়েছে বক্সিরহাটে, এখানে তারা 70 টাকা কেজি, আবার কোনো জায়গায় 65 টাকা কেজিতে তারা বিক্রি করছে। লাল রঙের যে আলু, চট্টগ্রামের মানুষ কিন্তু লাল রঙের আলুটা সবচেয়ে বেশি পছন্দ করে, তবে দাম কিছুটা বেশি, তার কারণে একটু হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। ভারত থেকে আমদানিকৃত আরেকটা আলু আমরা দেখানোর চেষ্টা করছি, দামটা খুব কম, মানে আমাদের এখানে যে আলু আছে মুন্সিগঞ্জের আলুর চেয়েও কিন্তু দামটা কম। একই সাথে আমরা একটু দেখানোর চেষ্টা করছি নানা রকমের সবজির দামটা কেমন সেটা নিয়ে আমরা একটু এই জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করছি। তো বেগুন দেখতে পাচ্ছেন, বেগুনের দাম 80 টাকা কেজিতে তারা বিক্রি করছে। আবার এই বেগুনের দামটা একটু কম, উত্তরবঙ্গ থেকে এসেছে, এই বেগুন তারা বিক্রি করছে 60 টাকা কেজিতে বিক্রি করছে। কচুর লতি আমরা দেখছি, লতিও 60 টাকা কেজিতে বিক্রি করে। চট্টগ্রামের মানুষ কচুর লতিও কিন্তু ক্রয় করে, তো লতির প্রতি সবার একটা আকর্ষণ থেকে যায়, তো লতির দামটাও কিন্তু আমরা দেখছি একটু বেশি। বরবটির দামটা আমরা দেখছি কিছুটা কম, একটু কমেছে, 60 থেকে 70 টাকা কেজিতে বিক্রি করছে। তো অন্যান্য যে সবজিগুলো আছে, সবজির দাম কিছুটা কমতির দিকে। টমেটোর দাম কিন্তু কিছুটা কমে 120 টাকা কেজিতে তারা বিক্রি করছে। আর অন্যান্য সবজি দেখতে পাচ্ছে সাজিয়ে রাখা হয়েছে, যেহেতু শীতকালে নানা রকমের সবজি বাজার দখল করতে শুরু করেছে। পেঁয়াজের দামও আমরা দেখতে পাচ্ছেন, পেঁয়াজ তারা এখানে 90 টাকা কেজিতে তারা বিক্রি করছে। পেঁয়াজের দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। তবে এইভাবে যদি কমতির দিকে থাকে, তাহলে যারা সাধারণ ক্রেতা নির্ময়ের মানুষ আছে তাদের জন্য অনেকটা সহজ হবে বলে মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, ঋতু পরিবর্তনের প্রভাবে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। আরো খবর জানাতে সাভার ও কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই সাভার থেকে যুক্ত হচ্ছেন নাজমুল হুদা। নাজমুল, শীত শুরু হতেই সাভারে কেমন প্রভাব পড়েছে, হাসপাতালের কি অবস্থা দেখছেন? আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছি সাভারের সরকারি হাসপাতালে, এবং ঠান্ডাজনিত শীতের শুরুতেই কিন্তু ঠান্ডাজনিত রোগী হাসপাতালগুলোতে ভিড় করছে। আমরা যদি একটু দেখাই যে হাসপাতালে কিন্তু দেখছেন যে এভাবেই আসলে ভিতরে কিন্তু আসলে জায়গা নেই, তারপরে বাইরে তাদেরকে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কিন্তু প্রতিদিনই আসলে বাড়তে শুরু করছে, এবং চিকিৎসা নিতে আসছে কিন্তু যে এখানকার রোগীরা কিন্তু ভিড় করছে। এবং হাসপাতালগুলোতে আমরা যদি একটু দেখাতে চাই যে
হাসপাতালের ভিতরের যে অবস্থা, সেখানে যে রুগীগুলি রয়েছে, যে হাসপাতালের কিন্তু আপনারা এর আগের চেয়ে কিন্তু এখন কিন্তু কয়েক গুণ মানে রুগী কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছে। এবং এখানকার হাসপাতালগুলোতে আপনি দেখতেই পাচ্ছেন যে যদি আমরা দেখাই যে বেশিরভাগই হচ্ছে শিশু এবং বৃদ্ধ এবং এই বয়সের যে রুগীগুলি রয়েছে এবং শিশু রুগী শীতের শুরুতেই কিন্তু আসলে মানে রুগীরা আসতে শুরু করেছে এবং শিশু, বয়স্ক এবং এর মধ্যে শ্বাসনালী এবং নিউমোনিয়া, সর্দি, জ্বর, কাশি, ডায়রিয়া সহ এই আক্রান্ত পেশেন্টগুলি সবচেয়ে বেশি। এবং আমরা যদি একটু দেখাই যে এখানকার শিশুর সংখ্যা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ওয়ার্ডে অনেক বেশি রয়েছে এবং এই অঞ্চলে যেহেতু পোশাক কারখানার শ্রমিক বেশি হয়, কিন্তু এখানকার স্বল্প আয়ের মানুষ কিন্তু এই সরকারি হাসপাতালগুলোতে আসলে ভিড় করছে এবং সর্দি জ্বর নিয়ে কিন্তু শিশুর সংখ্যাই কিন্তু আসলে বেশি কিন্তু আসছে। এবং আমরা যদি দেখাই যে এখানে শিশুরা কিন্তু হাসপাতালগুলোতে ভিড় করছে এবং সেই শিশুরা কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছে এবং হাসপাতালের কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে যে গত কয়েকদিন নাজবুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, একই খবর জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাবুদ্দিন লালন। লালন, দেশের বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি হাসপাতালগুলোতে শীতজনিত রোগের প্রকোপ নিয়ে ভর্তি হচ্ছে, বিশেষ করে শিশুরা বেশি ভর্তি হচ্ছে। কুষ্টিয়ার কি অবস্থা? আমি এই মুহূর্তে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রয়েছি, শিশু ওয়ার্ডে। আমি শিশু ওয়ার্ডের চিত্রটা একটু আপনাকে যদি সরাসরি দেখাই, আপনি দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডে রুগীর চাপ এত পরিমাণে বেশি, রুগীদের শয্যা দেওয়া সম্ভব হচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষের। আমি এই হাসপাতালে এসে এখানে যারা চিকিৎসা নিচ্ছেন, বিশেষ করে শিশু রোগীর সংখ্যা এখানে আমি বেশি দেখেছি এবং এই শিশুদের অভিভাবকরা যেটি বলছেন যে আসলে ঠান্ডাজনিত কারণেই কিন্তু আসলে অধিকাংশ শিশু এখানে ভর্তি হয়েছেন বা তারা ভর্তি করেছেন এবং তারা বলছেন যে আসলে হাসপাতালের যে ক্যাপাসিটি বা তাদের যে চিকিৎসা দেওয়ার যে সামর্থ্য, সেটি কিন্তু ইতিমধ্যে সামর্থ্যের বাইরে চলে গেছে। আমি এখানে যারা স্বাস্থ্যসেবার সাথে জড়িত রয়েছেন, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে 20 শয্যার এই হাসপাতালে এখন বর্তমানে প্রায় 150-র বেশি রুগী ভর্তি আছে, অর্থাৎ 7 গুণের বেশি কিন্তু রুগী এই হাসপাতালে ভর্তি আছে। এবং চিকিৎসকরা যেটি বলছেন যে আসলে এই আবহাওয়াজনিত কারণেই কিন্তু আসলে এই সমস্যাটি তৈরি হচ্ছে, তবে অভিভাবকদের এই মুহূর্তে সতর্ক থাকতে হবে এবং তারা বলছেন যে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু চিকিৎসা নেওয়ার কথা বলছেন চিকিৎসকরা। আসিফ। লালন, আপনাকে ধন্যবাদ। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। 200 বছরের পুরনো চট্টগ্রাম ফিশারি ঘাটে সামুদ্রিক নানা মাছের সমাহার। সকাল হলেই বিক্রেতাদের হাঁকডাক ও ক্রেতাদের সমাগমে মুখরিত হয় দেশের বড় এই মৎস্য অবতরণ কেন্দ্র। বাজারে ইলিশ কম, তাই 1 কেজি ইলিশের দাম হাঁকা হচ্ছে 1800 টাকা। সরবরাহ বাড়লেও কোরাল, লাক্ষা, রূপচাঁদার দামও অনেক বেশি। তবে দাম কিছুটা কম পোয়া, লইট্টা, ফাইসা সহ ছোট মাছের। ফিশারি ঘাট ঘুরে এসে আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন পড়ুয়া জয়ের রিপোর্ট। এক সময় সবচেয়ে বেশি লাক্ষা কোরাল, দাতিনা ও কই কোরাল বঙ্গোপসাগরে ধরা পড়ত, তবে এখন অনেকটা বিলুপ্তির পথে হলেও বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের ফিশারিঘাট বাজারে দেখা মেলে 15 কেজি ওজনের 3টি লাক্ষা মাছের। এখানে 1 কেজি মাছের দাম দিতে হয় 1000 থেকে 1100 টাকা পর্যন্ত, তবে খুচরা বাজারে সেই মাছের কেজি 1700 থেকে 1800 টাকা বিক্রি হওয়ায় লাক্ষা মাছ এখন বড় লোকের দখলে। লাক্ষা 14-15 কেজি সাইজ পাইকারি সেল করি আমরা 1000-1100 টাকা কেজি। লাক্ষা মাছের যেই দর, মানে কোরাল মাছের যেই দর, দাতিরা মাছের যেই দর, বিভিন্ন মাছ মানুষে কিনে খাইতে পারে না। প্রতিদিন সকাল হলে চট্টগ্রামের ফিশারি ঘাটে বসে সামুদ্রিক নানা রকমের মাছের মেলা, তবে জেলেদের জালে সবচেয়ে বেশি ধরা পড়ছে রূপচাঁদা, ফাইসা, লইট্টা, ফোয়া সহ নানা প্রজাতির মাছ। বাজারে ইলিশ কম হওয়ায় দামও বেশি, 1800 টাকা কেজি বিক্রি হচ্ছে ইলিশ।
বড় মাছও আছে প্রচুর, ছোট মাছও আছে। দামটা একটু রিজনেবল হলে আরো মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতো আর কি। এগুলো যে দাম এখানে তো মনে করেন সাধারণ ক্রেতারা কিনতে পারতেছে না। আজকে প্রায় 20-30টা পড়ছে, সে কারণে মাছ বেশি, কালকে আরো আলাদা দিনে মাছ বাড়বে, প্রত্যেকদিন এখন রেট কমবে। এদিকে সামুদ্রিক মৎস্য কর্মকর্তারা বলছেন বঙ্গোপসাগরে গত বছর থেকে জেলিফিশের উপদ্রব বাড়ায় অন্যান্য মাছের বিচরণ কমেছে। তবে এই বছর এখনো জেলিফিশ সাগরে দেখা না যাওয়ায় জেলেদের জালে ধরা পড়ছে নানা জাতের মাছ। সরবরাহ আরও বাড়লে কমবে দাম। প্রাকৃতিক দুর্যোগ দেখা দেওয়ায় এ পর্যন্ত আশানুরূপ মাছ এখনো আহরণ করতে পারে নাই। তো দিন দিন এটা স্বাভাবিক হচ্ছে, আশা করি আপনার মাছের পরিমাণ বৃদ্ধি পাবে। এইদিকে মাছ আহরণ বাড়লেও কেন কমছে না দাম তা খতিয়ে দেখার দাবি ক্রেতাদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ছুটির দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। মিরপুর চিড়িয়াখানায় আছেন সহকর্মী মাঝারুল ইসলাম, আমরা সরাসরি যুক্ত হচ্ছি মাঝারের সঙ্গে। মাঝার, ছুটির দিনে কি অবস্থা দেখছেন চিড়িয়াখানায়? দর্শনার্থীর সংখ্যা কেমন? বলছিলেন যে আজকে কিন্তু ছুটির দিন, ছুটির দিনগুলোতে রাজধানীর চিড়িয়াখানা সহ যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেই বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড় দেখা যায়। আজকেও তার ব্যতিক্রম নয়, ছুটির দিনে মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। এবং চিড়িয়াখানা যেহেতু রাজধানীর এটি একমাত্র চিড়িয়াখানা, এখন নানান পশু পাখি এখানে রয়েছে নানা ধরনের প্রাণী, এগুলি কিন্তু মানুষ দেখতে এসেছে এবং সকাল থেকেই কিন্তু এখানে ব্যাপক ভিড় ছিল। আমরা একটু পরেই চিড়িয়াখানা বন্ধ হয়ে যাবে, তারপরেও কিন্তু আমরা অনেক মানুষ দেখতে পাচ্ছি। এবং আমরা এখানে যারা দর্শনার্থী আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেটি বলছে, এখন যে প্রাণী আছে চিড়িয়াখানাগুলোতে এই প্রাণীগুলো আগের তুলনায় কমে গেছে। এজন্য তারা কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন প্রাণীর সংখ্যা যেন আগের চেয়ে বাড়ানো হয়। এবং দর্শনার্থী যারা এসছেন তারা বলছেন যে আগের চেয়ে পরিবেশ অনেকটাই উন্নতি হয়েছে এবং এই যে আস্তে আস্তে উন্নতি হচ্ছে, উন্নতিটা যদি ধরে রাখা যায় এবং মানুষকে যদি আরও বেশি আকৃষ্ট করা যায় তাহলে এখানে মানুষ এসে আরও বেশি ভালো অনুভব করবেন। এবং দর্শনার্থী যারা আসছেন বিভিন্ন জায়গা থেকে তারা বলছেন যে পরিবেশ অনেকটা ভালো, কিন্তু যদি সুযোগ সুবিধা আরও বেশি বাড়ানো যায় তাহলে মানুষ আরও ভালো হবে। এবং তারা বলছেন যে সকাল থেকেই তারা অনেক মানুষ এসছেন। এবং আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, কর্তৃপক্ষ যেটি বলেছে ছুটির দিনে প্রায় 40,000 দর্শনার্থী চিড়িয়াখানাতে আসে। ফলশ্রুতিতে এই যে চিড়িয়াখানার ছুটির দিনে যে বিনোদনের যে অবস্থা সেটি যারা এসছেন তারা বলছেন যে ছুটির দিনের এই জিনিসটা তারা আসলে পরিবার পরিজনকে নিয়ে তারা উদযাপন করার জন্য আসেন এবং ভবিষ্যতে যেন আরও এটি ভালো করে রাখা যায়, মানে মানুষের সুযোগ সুবিধা সেটি এমন প্রত্যাশার কথাই তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে রাজধানী চিড়িয়াখানা থেকে সর্বশেষ তথ্য। বাজার, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরপুর চিড়িয়াখানা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাঝারুল ইসলাম। নিউজ 24 দেশের সংবাদের সময় হলো একটা বিরতির, আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি, এত গ্লো প্রমোশন হয়েছে পুরো 40%। আরে আমার না, গ্লো এন্ড লাভলি শুধু ক্রিম না, সিরাম ক্রিম, দ্যাট 40% বেশি উজ্জ্বলতা। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায়, দাগ ও মলিনতা দূর করে আর দেয় 40% বেশি উজ্জ্বলতা, মানে এইচডি গ্লো। বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, গ্লো এন্ড লাভলি। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। এখন এনজিও ডিপিএস সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। আরে আমার তো প্রচুর চুল পড়ছে। এ তো কিছুই না,
আরে বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। এখন তো সবাই খেয়াল করছে। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। আমলা, অ্যালোভেরা, মেথি ও বিশুদ্ধ নারকেল তেলের সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার অয়েল। এর যুগান্তকারী এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায় মাত্র 45 দিনে। প্যারাশুট এক্সট্রা কেয়ার, চুল পড়া কম বা বেশি কাজ করবেই করবে। কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। মামা বন্ধ করে দিলা? চলো ওই দোকানে যেতে। আজ কিস্তি জামা না ভাইজান, বিকাশ থাকলে কোথাও যাওয়া লাগে না। বিকাশে নিশ্চিন্তে কিস্তি দেই, ডিজিটাল পাস বই সাথে রিসিটও পাই। কি বলে? হ্যাঁ, এখন এনজিওর কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। বিশুদ্ধ নারকেল তেল, আমলা, অ্যালোভেরা ও মেথির সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার। এর এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায়। প্যারাশুট এক্সট্রা কেয়ার, কাজ করবেই করবে। কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। পেপসোডেন্ট চার্মিচেক। চকলেট? না বাবা না, আজ মার সাথে অনেক ডিসুম হয়েছে। চকলেট খাবে, ডায়াবেটিস হবে। ডিসুম। তুমি পেপসোডেন্ট দিয়ে ব্রাশ করো না? পেপসোডেন্ট চার্মিচেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ডায়াবেটিস থেকে সর্বাধিক সুরক্ষা। সব সময় চকলেট। মা, ডিসুম তো পেপসোডেন্ট করবে, তাই না? পেপসোডেন্ট। নিউজ 24 দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী মৃত্যু ও ক্যাম্পাসে একের পর এক অঘটনের জন্য অব্যবস্থাপনা আর প্রশাসনের গাফিলতিকে দায়ী করছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে মামলার পাশাপাশি 4 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থায়ী সমাধান হিসাবে অনিরাপদ যানবাহন বন্ধ ও নিরাপত্তা বাড়াতে নানা উদ্যোগের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিধিনিষেধ থাকলেও কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই প্রায় সব ধরনের যান চলাচল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শিক্ষার্থীদের চলাচলে সবচেয়ে বেশি সমস্যার সৃষ্টি করেছে ব্যাটারি চালিত অটোরিকশা। প্রায় ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি অনিয়ন্ত্রিত ও দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় প্রাণ হারান মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা রাজি। শাটল বাসের একটা সিদ্ধান্ত, এবং এটা জাহাঙ্গীরনগরের আগেও ছিল। তো এই মানে যে বিকল্পটা, এটা আসলে এখনো শুরু হয়নি ক্যাম্পাসে। একসাথে ধরেন 2টা অটো রিক্সা গেলে আমাদের যতটুকু সরে আসা লাগবে ওরকম জায়গা অনেক ক্ষেত্রে নেই। তার বদলে পায়ে চলা রিক্সা একটা ভালো বিকল্প হতে পারে। রাজের মৃত্যু ও ক্যাম্পাসে একের পর এক অঘটনের জন্য অব্যবস্থাপনা আর প্রশাসনের গাফিলতিকে দায়ী করে 11 দফা দাবি বাস্তবায়নে প্রশাসনকে 48 ঘন্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। পরে ব্যাটারি চালিত অটোরিকশা সহ লাইসেন্সবিহীন যান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে প্রশাসন। আমি ইনস্ট্যান্ট কোনো গাড়ি টাড়ি কিছু পাচ্ছি না বা রিক্সা নেই, এই ভোগান্তিতে তো আমরা অবশ্যই আছি। যদি ভিতরে নাম করে ঢুকে পড়ে সেটা হলো অন্য বিষয়, বাইরের বর্তমানে বন্ধ আছে। আর এই ধরনের যানবাহন প্রাণঘাতী, অন্তত বিশ্ববিদ্যালয়ের ভিতরে এদের অনিয়ন্ত্রিত চলাচল এই ধরনের দুর্ঘটনার ফলে আর কত প্রাণ কেড়ে নিতে পারে তা দেখিয়ে দিয়েছে। সে কারণেই প্রশাসন শক্ত হাতে এই সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে এর ভিতরে এই ধরনের কোনো যানবাহন চলবে না। ক্যাম্পাসে নিরাপদ যানবাহন চালুর পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরা সচল করা হচ্ছে বলে জানান উপ-উপাচার্য। বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিভাগের কর্মকর্তারা, প্রকৌশলীরা আছেন। আমাদের যে ইন্টারনেট শাখা আছে, আইসিটি সেল আছে, সেখানে একজন সিস্টেম অ্যানালিস্ট আছেন যিনি সিসিটিভি ক্যামেরা এবং আইপি ক্যামেরা এই বিষয়গুলো, আমাদের লক্ষ্য হচ্ছে যে দ্রুততম সময়ে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সড়কগুলোকে নিরাপদ করা। বর্তমানে ক্যাম্পাসে অ্যাসেস্ট শাখার অনুমোদিত 310টি ব্যাটারি চালিত রিক্সা চলাচল করছে।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রতিবেশী দেশ ভারত তাদের ভিসা দেবে কি দেবে না তা নিয়ে বাংলাদেশের কোনো বক্তব্য নেই বলে জানিয়েছেন ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা AFM হাসান আরিফ। দুপুরে গাজীপুরের শফিপুরে নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা জানান। আরও বলেন, যুব সমাজকে এগিয়ে নিতে ওয়ামি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের পর্যটন বিকাশে পরিকল্পনার কথাও জানান তিনি। এ সময় সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান, সৌদি আরব থেকে আগত ওয়ামি সচিবালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল প্রফেসর ডক্টর আব্দুল হামিদ ইউসুফ আল মাজরু সহ অনেকে উপস্থিত ছিলেন। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়নে সৌদি আরব সবসময় পাশে থাকবে বলে জানান সৌদি রাষ্ট্রদূত। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান বলেছেন, ফাঁকা জায়গা কিংবা বিল্ডিং এর ছাদে রিনিউয়েবল এনার্জি স্থাপন করে বিদ্যুতের ঘাটতি মেটানো সম্ভব। সকালে নীলফামারীতে পল্লী বিদ্যুৎ সমিতির উত্তর অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। বলেন, জ্বালানি সংকট নিরসনে গ্যাস, কয়লা আমদানি না করে খাস বা পতিত জায়গায় রিনিউয়েবল এনার্জি স্থাপন করা হবে। আগামী সপ্তাহের মধ্যে 30 থেকে 40টি রিনিউয়েবল এনার্জি প্রজেক্টের টেন্ডারের আহ্বান করা হবে বলেও জানান তিনি। এ সময় উত্তরের 4টি সমিতিতে 200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরামর্শ দেন তিনি। রংপুরে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঝোপঝাড় ও অপরিচ্ছন্ন জায়গা পরিষ্কার করে দিয়েছে বসুন্ধরা শুভ সংঘ। সকালে বসুন্ধরা শুভ সংঘ গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে শুরু হওয়া এ কার্যক্রম চলে দুপুর পর্যন্ত। এ সময় শুভ সংঘ নেতৃবৃন্দ জানান, ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচাতে এবং সচেতনতা বাড়াতে এই কার্যক্রম। এ সময় উপজেলা শুভ সংঘের সভাপতি রাহান কবির, সহসভাপতি মিরাজ বাবু সহ শুভ সংঘের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। পর্যটক আগমনের হাওয়া বইছে রাঙ্গামাটিতে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন থাকায় স্থানীয় পর্যটন কেন্দ্র ও ঝুলন্ত সেতুতে আনাগোনা ছিল স্থানীয়দের। দূরদূরান্তের পর্যটক না থাকলেও স্থানীয়দের আগমনে প্রাণবন্ত হয়ে ওঠে পর্যটন কেন্দ্রগুলো। তবে ট্যুরিস্ট বোট, হোটেল, মোটেল ও রিসোর্টগুলো ছিল ফাঁকা, বুকিং ছিল একেবারেই কম। পর্যটক বাড়াতে হোটেল, মোটেল, রিসোর্ট আর রেস্টুরেন্টে 20% ছাড় দেওয়া হয়েছে। মৌসুম শুরুতেই সৈকতের শহর কক্সবাজারে পর্যটকের ঢল। এ নিয়ে আরো খবর জানিয়েছেন আমাদের সহকর্মী ইরফানুল হাসান। ছুটির দিন শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকে মুখরিত। ভোরের আলো উকি দেওয়ার সাথে সাথে এই পয়েন্টগুলোতে পর্যটকদের ঢল নেমেছে। বিশেষ করে শিক্ষার্থীদের, যারা মাধ্যমিক শিক্ষার্থী রয়েছে, তাদের পরীক্ষা চলায় আসলে অনেক পর্যটক এখন পর্যন্ত আসছেন না। তবে যারা হোটেল, মোটেল ব্যবসায়ী, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটি বলছেন, কক্সবাজারে এখন পর্যন্ত প্রায় 60% থেকে 70% হোটেলের রুম বুকিং হয়েছে। তবে যে পরীক্ষা চলছে শিক্ষার্থীদের, এই পরীক্ষা শেষ হলেই অতি শীঘ্রই ডিসেম্বরের শুরুর দিকে আসলে কক্সবাজারে পূর্ণ মৌসুম ফিরে পাবে বলে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন। আমরা কথা বলেছিলাম কক্সবাজারের যে ট্যুরিস্ট পুলিশ আছে তাদের সাথে, তারা নিরাপত্তায় কাজ করছে। কক্সবাজারের যে সমুদ্র সৈকতে যে পয়েন্টগুলো রয়েছে, এখানে ট্যুরিস্ট পুলিশের বুথ রয়েছে, সেই বুথগুলোতে তারা কাজ করছেন। আরেকটা বিষয় একটু আপনাদের জানিয়ে রাখতে চাই, কক্সবাজার যে সমুদ্র সৈকতের যে সৌন্দর্যমণ্ডিত যে বালুকা বেলা, সেখানে আসলে হকারের দৌরাত্মের কারণে অনেক সময় যারা পর্যটকরা ঘুরতে আসছেন তারা একটু জিনিসটাকে অসুন্দর বলছেন। আমরা একটু কথা বলতে চাই, আসলে আমাদের সাথে একজন কক্সবাজার সমুদ্র সৈকতে নিয়োজিত, পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত একজন লাইফ গার্ডের সদস্য রয়েছেন। তার কাছে একটু জানতে চাই, আসলে আপনারা নিরাপত্তার জন্য কিভাবে কাজ করছেন? আসলে এখন শীতের মৌসুম শুরু হওয়ার সাথে সাথে সাগর উত্তালও কমে গেছে, যার ফলে তাছাড়া আজকের সরকারি ছুটির দিন শুক্রবার, তো ট্যুরিস্ট অনেক এসেছে। তো আমরা লাইফগার্ড সংকট থাকলে আমরা চেষ্টা করছি ট্যুরিস্টদেরকে সর্বদাই নিরাপত্তা দেওয়ার জন্য। সেন্ট মার্টিন যাওয়ার যে তাদের একটি আশা প্রত্যাশা, সেটি সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনার কারণে অনেক পর্যটক আসলে এখানে একটু ক্ষোভ প্রকাশ করেছেন।
দেশের সংবাদের সময় হলো আরও একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। ডুডলস খান এলো অদম্য অফার। নিউজ 24 দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। ফরিদপুরে রোপা আমন ধান কাটার ধুম পড়েছে। গেল 2 বছরের তুলনায় এবছর ভালো ফলন ও বাজার দর বেশি থাকায় খুশি কৃষকরা। তবে কিছু জমিতে কারেন্ট পোকার আক্রমণে ফসল নষ্ট হলেও এবছর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার আশা কৃষি বিভাগের। খায়রুজ্জামান সোহাগের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মাঠ জুড়ে এখন আমন ধানের সোনালী শীষ বাতাসে দোল খাচ্ছে। কিছু জমিতে আগাম জাতের পাকা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের কৃষকরা। কাঁধে কাঁধ মিলিয়ে কৃষানীরাও ধান মাড়াইয়ের কাজে ব্যস্ত রয়েছেন। কৃষি বিভাগ বলছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন ধানের আবাদ করেছেন কৃষকরা। আর এই বছর কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় আমন ধানের ভালো ফলন ও বাজার দর বেশি থাকায় খুশি কৃষকরা। গতবারের চেয়ে এবার ধানের ফলনটা অনেক ভালো, বাজারের মূল্যটাও ভালো। যে ভুইতে নাকি আমার 15 মণ ধান হয়েছিল সেই ভুইতে এবার 20-22 মণ ধান হয়েছে। সার ওষুধের দামটা যদি সরকার একটু কমাইতো তাহলে পরে আমরা বেশি বেশি করে ধান খেত করতে পারতাম। তবে কিছু জমিতে কারেন্ট পোকার আক্রমণে ফলন কম হওয়ায় উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। কয়েকদিন পরে আমি ধানটা ঘরে তুলবো, কিন্তু কারেন্ট পোকা লাগে আমার ধানটা কি করে ফেলাইছে, চিটা করে ফেলাইছে। কারেন্ট পোকার আক্রমণে ধান নষ্ট হয়ে গেছে। যে ভুইতে 25 থেকে 27 মণ ধান হইতো আমার, সেই ভুইতে 11 থেকে 10 মণ ধান হয়েছে। এবছর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার আশা কৃষি বিভাগের। এখন পর্যন্ত প্রায় 20% জমিতে এখানে রোপা আমন কর্তন হয়েছে, যেখানে ফলন আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে একটু বেশি, প্রায় 3.55 মেট্রিক টন আমরা ফলন পেয়েছি এবং আমরা আশা করতেছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা আছে তার চেয়ে আমাদের উৎপাদন অনেক বেশি হবে। জেলায় এবছর রোপা আমন ধান থেকে প্রায় 2,80,000 মেট্রিক টন চাল উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কয়েক দফা বন্যার পর তিস্তার বুকে জেগে ওঠা বালুচরে ভুট্টা সহ নানা ফসল চাষে ব্যস্ত চাষিরা। ভালো ফলন পেলে দিন বদলের স্বপ্ন দেখছেন তারা। তবে বীজ ও সারের দাম বেশি হওয়ায় দুশ্চিন্তার ভাঁজ কৃষকের কপালে, যদিও লক্ষ্যমাত্রা পূরণের আশা করছে কৃষি বিভাগ। তিস্তার বুকে জেগে ওঠা বালুচরে বিভিন্ন ফসল ফলিয়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন লালমনিরহাটের লাখো কৃষক। জেলার 5 উপজেলার বিস্তীর্ণ চর জুড়ে এখন ভুট্টা চাষের ধুম। বীজ বপন করা সহ পরিচর্যায় ব্যস্ত চাষিরা। আর এই ছিল নিউজ 24 দেশের সংবাদে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।